আলজেরিয়া পরীক্ষা দিয়ে কাল শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। পুরোপুরি ফিট মেসি মার্টিনেজ, রাতে সেনেগালের বিপক্ষে মাঠে নামছে ফ্রান্স। যুদ্ধবন্ধে সমঝোতার মাঝে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ মাতালো ইরান। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে ট্রাম্পের দেশ ছাড়তে হচ্ছে ইরানিদের। উরুগুয়েকে রুখে দিল সৌদি আরব। এবং চট্টগ্রামে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 লড়াইয়ে নামছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মালিহা সুহরওয়ার্দে। কেটে গেছে শঙ্কার মেঘ। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবেন এমিলিয়ানো মার্টিনেজ। ডান হাতের আঙুলের চোট সেরে ওঠায় তাকে রেখেই একাদশ সাজাচ্ছেন লিওনেল স্ক্যালোনি। সংবাদ সম্মেলনে নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের কানসাস থেকে আরও জানাচ্ছেন SM ইকবাল। দাঁড়িয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটি স্টেডিয়ামের সামনে। এখান থেকে আর্জেন্টিনা ফুটবল ভক্তদের জন্য জানাতে চাই সবচেয়ে সুসংবাদটি। আপনারা সবাই জানেন এমিলিয়ানো মার্টিনেজ প্রথম ম্যাচে আর্জেন্টিনার হয়ে মাঠে নামবে কিনা তা নিয়ে একটি শঙ্কা তৈরি হয়েছিল। অবশেষে সেই শঙ্কা দূর হয়ে গিয়েছে। এই স্টেডিয়ামের প্রেস সেন্টারে বসে আর্জেন্টাইন ভক্তদের সুসংবাদ শুনিয়েছেন কোচ লিওনেল স্ক্যালোনি। তিনি জানিয়েছেন এমি মার্টিনেজের ডান হাতের আঙ্গুলে যে চোট ছিল, যে ফ্র্যাকচার ছিল, সেটা থেকে তিনি এখন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ আলজেরিয়ার পক্ষে আর্জেন্টিনার বিশ্বকাপ ওপেনিং ম্যাচে তাকে সেরা একাদশেই পাচ্ছেন আলবি সেলেস্তারা। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি 2022 বিশ্বকাপ অর্থাৎ আর্জেন্টিনার 36 বছরের বিশ্বকাপের যে অপেক্ষার অবসান, বিশ্বকাপ জয়ের যে অপেক্ষার অবসান, সেই অপেক্ষার অবসান ঘটেছিল কাতারে। এবং সেই গল্পের বা সেই চিত্রনাট্যের মূল কেন্দ্রে যদি থেকে থাকেন লিওনেল মেসি, অবশ্যই লিওনেল মেসির পর কেউ যদি গুরুত্বপূর্ণ দাবি রাখেন যে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের অন্যতম কারিগর, সেই তিনি হচ্ছেন এমিলিয়ানো মার্টিনেজ। দুইটি ম্যাচে, প্রথমে নেদারল্যান্ডস ম্যাচে পেনাল্টি শুটআউট থেকে দলকে তিনি সেভ করেছিলেন। এরপর ফাইনাল ম্যাচেও তিনি কিন্তু ফ্রান্সের দুটি পেনাল্টি শট থেকে আর্জেন্টিনাকে বিশ্বকাপ উপহার দিয়েছিলেন। তার চেয়েও তার দুর্দান্ত কৃতিত্ব ছিল একেবারে 11th আওয়ারে কোলোমোয়ানের একটি শট বা পা দিয়ে তিনি ঠেকিয়ে দিয়েছিলেন এবং আর্জেন্টিনার ম্যাচটিকে তিনি স্পট কিক অর্থাৎ পেনাল্টি শুটআউট পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। সুতরাং এমন একজন ফুটবলার বা এমন একজন গোলকিপারকে ছাড়া আর্জেন্টিনা যে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে সেটা অপ্রত্যাশিত ছিল ফ্যানদের কাছে। কিন্তু সেই শঙ্কার কালো মেঘ খুঁজে গেছে। এমিলিয়ানো মার্টিনেজ শুরুর একাদশে থেকেই আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামছে এবং আর্জেন্টিনা টিম যেভাবে প্রস্তুতি নিয়েছে, সুতরাং বলা যায় গেলবার যে অঘটন ঘটেছিল আর্জেন্টিনার প্রথম ম্যাচে, এবার আর সেই ধরনের কোনো অঘটন ঘটবে না। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস সিটি থেকে SM ইকবাল, সময় সংবাদ। অন্তত 3 ভিন্ন ফরমেশনে কৌশল নীতি সাজিয়েছে আর্জেন্টিনা, আর প্রতিটি ফরমেশনেই দেখা যেতে পারে ভিন্ন স্কোয়াড। প্রতিপক্ষের শক্তিমত্তা প্রাধান্য দিয়ে স্কোয়াড নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন লিওনেল স্ক্যালোনি। বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের স্কোয়াড কেমন হতে পারে যুক্তরাষ্ট্রের কানসাস থেকে তাই বিশ্লেষণ করেছেন SM ইকবাল। লিওনেল স্ক্যালোনির সবচেয়ে বড় গুণ, তিনি দল নির্বাচন করেন প্রতিপক্ষের শক্তিমত্তা যাচাই করে। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের ওপেনিং ম্যাচে যখন মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা, তখনও এই মাস্টার মাইন্ডে মস্তিষ্কে ঘুরপাক খাচ্ছে ঠিক সেই বিষয়গুলো। আর্জেন্টিনার সবশেষ অনুশীলন আর লিওনেল স্ক্যালোনির যেই ক্যারেক্টার, সেটি যাচাই করে অন্তত ধারণা পাওয়া যায় কমপক্ষে 3টি ফরমেশন নিয়ে ভাবছেন এই মাস্টারমাইন্ড। ফরমেশন যদি 4-4-2 হয় তাহলে তিনি সেন্টার ব্যাকে খেলাবেন 2 জন ডিফেন্ডার। সেই 2 জন ডিফেন্ডারদের একজন হচ্ছেন ক্রিস্টিয়ান রোমেরো এবং অপরটি হচ্ছেন নিকোলাস ওতামেন্ডি। আর রাইট ব্যাক পজিশনে খেলতে পারেন গনসালো মন্তিয়াল, আর লেফট ব্যাকে দেখা যেতে পারে ফাকুন্দো মেডিনাকে। এবার যদি মিডফিল্ড পজিশনে আসি, এই মিডফিল্ড পজিশনে আর্জেন্টিনার মোটামুটি 3 জন ফুটবলার অটো চয়েস। একজন হচ্ছেন ম্যাকালিস্টার, আরেকজন হচ্ছেন এনজো ফার্নান্দেজ, আরেকজন হচ্ছেন রদ্রিগো ডে পল। তাদের সঙ্গে দেখা যেতে পারে থিয়াগো আলামাদাকে। আর আক্রমণ ভাগে যথারীতি লিওনেল মেসির সঙ্গে যুক্ত হতে পারেন লাউতারো মার্টিনেজ, তবে সম্ভাবনা রয়েছে হুলিয়ান আলভারেজেরও ঢুকে পড়ার। এবার যাই, আর্জেন্টিনা যদি 4-3-3 ফরমেশনে স্কোয়াড সাজায় তাহলে কেমন হবে এই দলটা।
সেক্ষেত্রে আমরা রক্ষণ ভাগে প্রথমে যে 4 জনের কথা বলেছি সেই 4 জনই সেখানে থাকবেন, তবে মিডফিল্ড পজিশনে একটা পরিবর্তন আসবে। সেই পরিবর্তনের জন্য কাটা পড়তে পারেন থিয়াগো আলামাদা, অর্থাৎ এই মধ্যমাঠে তখন খেলবেন এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডে পল আর ম্যাকালিস্টার। তবে আক্রমণ ভাগে ইনক্লুশন হবে লিওনেল মেসি এবং লাউতারো মার্তিনেজের সঙ্গে নিকো গঞ্জালেসের। সেই ক্ষেত্রে শুরুর একাদশে যদি হুলিয়ান আলভারেজ ঢুকে যান তাহলে কিন্তু অবাক হওয়ার মতো কিছুই থাকবে না। তবে সবচেয়ে চমকপ্রদ যে বিষয়টি হচ্ছে আর্জেন্টিনা বিবেচনা করছে আলজেরিয়ার শক্তিমত্তা। আলজেরিয়া সাধারণত ফরওয়ার্ড লাইন এবং মিডফিল্ডে যথেষ্ট শক্তিশালী একটা দল। সেক্ষেত্রে লিওনেল স্ক্যালোনি কিন্তু 3-5-2 এই ফরমেশনেও স্কোয়াড সাজাতে পারেন। সেক্ষেত্রে রক্ষণ ভাগের আগের যে সমীকরণ বা আগের যে ফুটবলারগুলো ছিলেন সেটা একেবারেই উলটপালট হয়ে যাবে, অর্থাৎ একজন করে যে লেফট ব্যাক এবং রাইট ব্যাক খেলানোর কথা ছিল সেটি তখন তিনি খেলাবেন না। তার যেই দুজন সেন্টার ব্যাক নিকোলাস ওতামেন্ডি এবং সঙ্গে হচ্ছে কুতি রোমেরো অর্থাৎ ক্রিস্টিয়ান রোমেরো, তাদের সঙ্গে ঢুকে পড়তে পারেন লিসান্দ্রো মার্তিনেজ। আর মিডফিল্ডকে আরও শক্তিশালী করতে তিনি এনজো, ম্যাকালিস্টার এবং রদ্রিগো ডে পলের সঙ্গে একপাশে যুক্ত করতে পারেন উইলিয়ানো সিমিওনোকে এবং একই সঙ্গে যুক্ত হতে পারেন নিকো গঞ্জালেস। আর ফরওয়ার্ড লাইনে যথারীতি থাকবেন লিওনেল মেসি। তবে লিওনেল মেসির সঙ্গে হিসেবে হুলিয়ান আলভারেজ যুক্ত হচ্ছেন নাকি লাউতারো মার্তিনেজ যুক্ত হচ্ছেন সেটা নিয়ে একটা কনফিউশন রয়ে গেছে। সেই বিষয়ে হয়তো বা টিম ম্যানেজমেন্ট একেবারেই শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেবে। মোটা দাগে বিশ্বকাপের প্রথম ম্যাচটা ইতিবাচকভাবে শুরু করতে চেষ্টা বা পরিকল্পনার কোনো কমতি নেই আর্জেন্টিনা টিম ম্যানেজমেন্টের, এবং তাদের প্রত্যাশা ফুটবলাররা যে ফর্মে রয়েছেন বা যেভাবে ট্রেনিং করিয়েছেন লাস্ট কয়েকটা দিন লিওনেল স্ক্যালোনি, সেটার এক্সিকিউশন যদি প্রপারভাবে কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে হয় তাহলে নিশ্চিতভাবে বলা যায় কাতারে সৌদি আরবের বিপক্ষে যে অঘটন দিয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন শুরু হয়েছিল এবার আর তেমনটি হচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস থেকে এস.এম. ইকবাল, সময় সংবাদ। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের সংবাদ সম্মেলন নিয়ে বিশ্ব গণমাধ্যমের ছিল তুমুল আগ্রহ। আর্জেন্টিনা তো বটেই, বিশ্বের বিভিন্ন প্রান্তের সাংবাদিকরা কভার করেন সেই প্রেস কনফারেন্স। ছিলেন কানসাসের স্থানীয় সংবাদকর্মীরাও। বিশ্বকাপ ঘিরে আর্জেন্টিনা দলকে নিয়ে এই উন্মাদনাকে অনেকে তুলনা করেছেন অলিম্পিকের সঙ্গেও। কানসাস সিটি থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। পিছনে যে দেখছেন যে পোডিয়াম, এখানে প্রেস কনফারেন্স হবে এবং আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনির আসার কথা রয়েছে। আমরা এতদিন তার বিভিন্ন প্রেস কনফারেন্স শুনে অনেক নিউজ করেছি, প্রথম আসলে তার কোনো প্রেস কনফারেন্স কভার করার সুযোগ হয়েছে। তার আগে একটু দেখাতে চাই যে এখানকার আসলে পরিস্থিতিটা কেমন, কারণ আমরা জানি আর্জেন্টিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন এবং ব্রাজিলকে নিয়ে যেমন তাদের দেশের তাদের দলের বিশ্বব্যাপী অনেক আসলে সমর্থন, অনেক প্রত্যাশা, আর্জেন্টিনা দলকে নিয়েও কিন্তু বাংলাদেশে তো আছেই, তাদের নিজ দেশেও কিন্তু অনেক প্রত্যাশা এবং তারা এবার চাইছে যে তারা চতুর্থ ওয়ার্ল্ড কাপ জিতবে। প্রেস কনফারেন্স রুমে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, ফিফার কর্মকর্তারা এখানে আছেন, ব্রডকাস্টার যারা রয়েছেন তারাও কিন্তু শেষ মুহূর্তে সাউন্ড চেক করছেন এবং বিভিন্ন দেশের অজস্র সাংবাদিক কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। আমাদের বাংলাদেশেও কিন্তু মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে যখন বড় কোনো প্রেস কনফারেন্স হয় প্রচুর সাংবাদিকদের উপস্থিতি ক্যামেরার দেখা যায়, এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। যারা নীল টি শার্ট পরে তারা হোস্ট ব্রডকাস্টার, তারা আসলে ব্রডকাস্টিং এর দায়িত্বে রয়েছে, তাদের টি শার্টও সেটা লেখা রয়েছে এবং আমরা দেখছি বিভিন্ন দেশের, শুধু আর্জেন্টিনা না, সাউথ আমেরিকান অনেক দেশ, বাংলাদেশ থেকেও যেমন আমরা এসেছি এবং এটা অনেকের জন্য কিন্তু আসলে একটা অন্যরকম অভিজ্ঞতা, ইভেন আমার নিজের জন্য, কারণ সময় টিভির হয়ে আমি এই বিশ্বকাপ কভার করছি। দু একজন সাংবাদিকের সঙ্গে কথা বলতে চাইব, তারা আসলে কি এক্সপেক্ট করছেন এই ম্যাচ নিয়ে এবং তারা আসলে কি ভাবছেন। কানসাস সিটিতে এমন কিছু এর আগে কখনোই ঘটেনি, এর থেকেও বড় ইভেন্ট হয়েছে এখানে, তবে এমনটা দেখিনি। সম্ভবত এখানে হওয়া অলিম্পিকের পর এরকম আবহ এটাই প্রথম। আর্জেন্টিনা থেকে অনেক সাংবাদিক এসেছে, এটা ভালো জিনিস, আমাদের জন্যও ভালো। বড় দল বলে কথা, তবে নিশ্চিতভাবেই অপেক্ষাকৃত ছোট দলগুলোর জন্য এটা কিন্তু একটা বড় অনুপ্রেরণাও হতে পারে। বিশ্বমঞ্চে ভালো করলে একটা দিন হয়তো সেই দলগুলোকে এমনভাবেই কভারেজ দিবে বিশ্বব্যাপী সাংবাদিকরা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপ অভিষেকের অপেক্ষায় কানসাস সিটি। যুক্তরাষ্ট্রের ক্রীড়াক্ষেত্রেও এই শহরের আছে বড় অবদান। এনএফএল দল কানসাস সিটি চিফস ও মেজর লিগ বেসবলে শিরোপা জিতেছে এই শহরের দল কানসাস সিটি রয়্যালস। আবার এই দুই দলের স্টেডিয়ামও পাশাপাশি। কানসাস থেকে আরও জানাচ্ছেন সাজিদ মুস্তাহিদ। এই মুহূর্তে আমি আছি কানসাস সিটিতে, যেখানে বিশ্বকাপের
ম্যাচ খেলতে অবস্থান করছে আর্জেন্টিনা ফুটবল দল। আমার পেছনে অ্যারোহেড স্টেডিয়াম, এই মাঠেই আর্জেন্টিনা তাদের বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে। যদি তারা নকআউট পর্বে যায়, আরও একটি ম্যাচ কিন্তু হতে পারে এই মাঠে। তবে কানসাস অনেক কারণে বিখ্যাত। কানসাসের এই জায়গাটায়, যে জায়গায় আমি অবস্থান করছি, এটাও কিন্তু বেশ বিখ্যাত, কারণ একই জায়গায় পাশাপাশি দুটো স্টেডিয়াম রয়েছে। এটা অ্যারোহেড স্টেডিয়াম, যেটা কানসাস সিটি চিফস NFL এর ওয়ান অফ দ্য মোস্ট ডেকোরেটেড টিম, তাদের হোম গ্রাউন্ড, এবং তারা 4 বার সুপার বোল চ্যাম্পিয়ন হয়েছে। সম্প্রতি এই দলের একজন খেলোয়াড় প্যাট্রিক মাহোম, তিনি শিরোনামে এসেছিলেন, এবং এই মাসের শুরুতে আসলে বলা যায় যে তিনি শিরোনামে আসেন, কারণ 2033 পর্যন্ত তিনি কানসাস সিটি চিফসের হয়ে বা তাদের জন্য একটা চুক্তি করেছেন, যে চুক্তিতে 2033 পর্যন্ত তিনি এই দলটির হয়ে খেলবেন। প্রতি মৌসুমে $64 মিলিয়ন তিনি পারিশ্রমিক পাবেন। তিনি NFL এর শুধু 3 বারের চ্যাম্পিয়নই না, তিনি 3 বার সুপার বোলের MVP, সুপারস্টার একজন কোয়ার্টারব্যাক। একই সঙ্গে আরেক পাশে যে স্টেডিয়ামটি রয়েছে, এই স্টেডিয়ামটি কিন্তু বেসবল, মেজর লিগ বেসবল যে টিম রয়েছে কানসাসের, সেই কানসাস সিটি রয়্যালসের টিম, এবং এই মাঠে কিন্তু তারা রেগুলার তাদের হোম ম্যাচগুলো খেলে থাকে। তারাও কিন্তু 2 বারের ওয়ার্ল্ড সিরিজ চ্যাম্পিয়ন। কানসাস এমন একটা জায়গা, এখানকার মানুষজন খেলাধুলা ভালোবাসে, এবং এরই মধ্যে কিন্তু তার প্রমাণ তারা একটা দিয়েছে। আলজেরিয়া দলের অনেক সমর্থক এখানে এসেছেন এবং তাদেরকে তারা আপন করে নিয়েছেন। অনেক সমর্থককে তারা নিজেদের বাড়ি ঘরে তাদেরকে অবস্থান করতে দিয়েছেন, এবং একই সঙ্গে এই বিষয়টি কিন্তু প্রশ্ন করা হয়েছিল আলজেরিয়ান কোচকে প্রেস কনফারেন্সে ম্যাচের আগে। তিনি কিন্তু বিষয়টি ভালোভাবে গ্রহণ করেছেন, এবং শুধু তাই না, তিনি ধন্যবাদ জানিয়েছেন এই কানসাস সিটির যারা সাধারণ মানুষ যারা এখানে বসবাস করেন তাদের প্রত্যেককে। একই সঙ্গে আমরা সাংবাদিক যারা এখানে এসেছি, আমরাও গতকাল গিয়েছিলাম যেখানে আর্জেন্টিনার দল অবস্থান করছে, সেখানেও কিন্তু অনেক স্থানীয় মানুষজন আমাদের সঙ্গে এসে কথা বলেছেন, এবং তারা আসলে সবাইকে খুব ওয়ার্ম একটা ওয়েলকাম জানাচ্ছেন। এ থেকে কিন্তু স্পষ্ট হয় যে কানসাস সিটি তার স্পোর্টিংলি কতটা রিচ। আমরা অনেক জায়গায় যাব, অনেক জায়গায় গিয়েছি যুক্তরাষ্ট্রের এই ক্রিকেট, ফুটবল বা এই ইভেন্টগুলো কভার করতে, তবে কানসাসের মতো এমন স্পোর্টিংলি কিন্তু কেউ কখনো, বা এখানকার অধিবাসীরা যেভাবে আমাদেরকে ওয়েলকাম করছে, ঠিক এমনভাবে কিন্তু কেউ করেনি। পাশাপাশি দুটি বড় স্টেডিয়াম, একটার ধারণ ক্ষমতা প্রায় 75,000, আর কফম্যান স্টেডিয়াম যেখানে মেজর লিগ বেসবলের ম্যাচ হয়, এই মাঠটা কিন্তু খুব একটা বড় না, যদি স্ট্রাকচারটা অনেক বড়, কিন্তু ধারণ ক্ষমতায় বেশ কিছুটা পিছিয়ে। ধারণ ক্ষমতা খুব সম্ভবত 25,000-এর মতো হবে। তারপরও বলা যায় যে যারা খেলাধুলা ভালোবাসেন তাদের জন্য কানসাস কিন্তু একটা খুব বড় জায়গা, কারণ পাশাপাশি দুই বড় স্টেডিয়ামে এখানে খেলে, এবং আমেরিকান যে লোকাল স্পোর্টসগুলো আছে, এই লোকাল স্পোর্টসের মেইন দুটো খেলাই কিন্তু হয় এই দুই স্টেডিয়ামে। কানসাস সিটি থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে আজ বিশ্বকাপ মিশন শুরু করছে হট ফেভারিট ফ্রান্স। তরুণ ও অভিজ্ঞদের নিয়ে গড়া স্কোয়াডে ভরসা রাখছেন ভক্তরা। এমবাপ্পে, দেমবেলেদের হাত ধরে জয় দিয়ে মিশন শুরু হবে, এমনটাই প্রত্যাশা ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি ফুটবল সমর্থকদের। ফ্রান্স থেকে সমর্থকদের সেই প্রত্যাশার কথা জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। 2002 বিশ্বকাপে ফ্রান্স দলকে হারিয়ে চমকে দেওয়া সেই সেনেগালের সাথে 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে এবারের বিশ্বকাপে হট ফেভারিটের শীর্ষে থাকা ফ্রান্স। তবে সেবারের বিশ্বকাপ ফ্রান্স স্কোয়াডের তুলনায় এবারের বিশ্বকাপ ফ্রান্স স্কোয়াডে বেশ উদীয়মান তরুণ খেলোয়াড়ের পাশাপাশি রয়েছেন অনেক অভিজ্ঞতা সম্পন্ন বিশ্বের সেরা ফুটবলার। মাইকেল অলিস থেকে শুরু করে কিলিয়ান এমবাপ্পে কিংবা উসমান দেম্বেলের মতো ফুটবলাররা রয়েছেন এবারের ফ্রান্স বিশ্বকাপ স্কোয়াডে। তবে গতিদানব হিসেবে পরিচিত কিলিয়ান এমবাপ্পে যদি তার সেরাটা দিতে পারেন, তবে ফ্রান্সের পক্ষেই ফলাফল আসার সম্ভাবনা বেশি বলে মনে করেন ফুটবল বোদ্ধারা। আশাবাদী ফ্রান্সই জিতবে। সেই সুবাদে আমি আমার জব থেকে ছুটি নিয়েছি, সমস্ত বন্ধু বান্ধব নিয়ে চায়ের আড্ডা হবে। আর যেখানে এমবাপ্পের মতো ভালো প্লেয়ার আছে ফ্রান্সের, সেখানে আমাদের ট্রফি ফ্রান্সেই থাকবে। আমি আশা করি যে ফ্রান্স দল তাদের বেস্টটাই দিবে এবং জয় দিয়েই তাদের এই অভিযানটা শুরু করবে। আর বিশ্বের মধ্যে ফ্রান্স একটা শক্তিশালী দল, আমরা সবাই জানি। ফ্রান্সের দলের মধ্যে অনেক প্রতিভাবান খেলোয়াড়রা আছেন। এবারের বিশ্বকাপের ফ্রান্স ও সেনেগালের প্রথম ম্যাচে ফ্রান্স জিতবে এমন প্রত্যাশার কথাই জানিয়েছেন দেশটিতে বসবাসরত বাংলাদেশি ফুটবল সমর্থকরা। বর্তমানে ফ্রান্সের যে ফুটবল প্লেয়াররা আছে খুবই স্কিলফুল এবং স্টেমিনা ফুটবলার, তাই গ্রুপের প্রথম ম্যাচ সেনেগালের সাথে অনায়াসে জয়লাভ করবে। সেই স্কোয়াড, সেই স্কিল, সেই স্টেমিনা ফ্রান্স টিমের আছে। ফ্রান্স টিমের আছেন বিশ্বমানের একজন কোচ, যিনি দীর্ঘদিন এই ফ্রান্সকে একটি শক্তিশালী টিমে রূপান্তরিত করেছেন। তবে সেনেগালও একেবারে ছেড়ে দেবার পাত্র নয়। আফ্রিকার শক্তিশালী এই ফুটবল দলেও রয়েছেন বেশ কয়েকজন সেরা ফুটবলার, যারা যে কোনো সময় খেলার ফলাফল বদলে দিতে সক্ষম।
আমি আশাবাদী ফ্রান্স বিশ্বের একটা অন্যতম সেরা ফুটবল দল। এখানে তরুণ তুর্কি মাইকেল ওলিস এবং উসমান দেমবেলের মতন অভিজ্ঞ প্লেয়ার আছে এবং আমি আশাবাদী জিততে হলে সেনেগালের সাথে ভালো খেলতে হবে। আফ্রিকার শক্তিশালী দল সেনেগাল কি আবারও চমকে দিয়ে এবারের মিশন শুরু করবে, নাকি দেশমের শীর্ষ বাহিনী জয় দিয়ে তাদের এবারের বিশ্বকাপের অভিযান শুরু করবে তা দেখার জন্য ফ্রান্স সেনেগালের ম্যাচের একেবারে শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে। ফ্রান্সের প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। রোমাঞ্চে ঠাসা ম্যাচে সমানে সমান ইরান নিউজিল্যান্ড। আক্রমণ আর প্রতি আক্রমণের এক থ্রিলার ম্যাচে নিউজিল্যান্ডের সঙ্গে 2-2 গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে ইরান। অল হোয়াইটসের হয়ে স্বপ্ন দেখান জোড়া গোল করা ফরওয়ার্ড এলিজা জাস্ট, আর ইরানকে সমতায় ফেরান রামিন রেজায়ান ও মোহাম্মদ মোহেবি। যুক্তরাষ্ট্রের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র দিয়ে বিশ্বকাপ ফুটবলের মিশন শুরু করলো ইরান। ম্যাচের শুরু থেকেই ইরানি ফুটবলাররা আক্রমণাত্মক থাকলেও প্রথম ধাক্কাটি দেয় নিউজিল্যান্ড। 7ম মিনিটে ক্রিস উডের পাস থেকে গোল করে কিউইদের এগিয়ে দেন এলিজা জাস্ট। গোল হজমের পর আরও আক্রমণ বাড়ায় ইরান। মেহেদি তারিমের শট পোস্টে লাগে। একের পর এক সুযোগ তৈরি করেও সমতা আনতে সময় নিতে হয় 32 মিনিট। শেষ পর্যন্ত রামিন রেজাইয়ানের গোলে ম্যাচে ফেরে টিম মেল্লি। বিরতির পরও থামেনি রোমাঞ্চ। ম্যাচের 55 মিনিটে আবারও লিড নেয় নিউজিল্যান্ড। এবারও নায়ক সেই এলিজা জাস্ট। ক্রিস উডের দারুণ পাস থেকে করেন নিজের দ্বিতীয় গোল। বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই জোড়া গোল করে নাম লেখান রেকর্ড বইয়ে। তবে ইরানও হার মানার দল নয়। ক্রমাগত চাপ তৈরি করে অবশেষে 64 মিনিটে পুরস্কার পায় এশিয়ার প্রতিনিধিরা। রামিন রেজাইয়ানের নিখুঁত ক্রস থেকে হেডে গোল করে সমতা ফেরান মোহাম্মদ মোহেব্বি। ম্যাচের শেষ দিকে জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। তারেমি, ঘাইয়েদি, মোহেব্বিরা একের পর এক আক্রমণ চালান। পাল্টা আক্রমণের সুযোগ খুঁজতে থাকে নিউজিল্যান্ডও। শেষ দিকে ইরানের একটি গোল অফসাইডে বাতিল হয়। যোগ করার সময়েও কর্নার থেকে আসে কয়েকটি সুযোগ, তবে কোনো দলই আর জালের দেখা পায়নি। মাঠের বাইরে যুদ্ধের স্মৃতি, ভ্রমণ জটিলতা আর রাজনৈতিক বিতর্কের কারণে টুর্নামেন্ট শুরুর আগে থেকেই আলোচনায় ছিল ইরান, কিন্তু মাঠে সেই চাপের কোনো ছাপ দেখা যায়নি। অন্যদিকে তুলনামূলক শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে মূল্যবান 1 পয়েন্ট তুলে নিয়েছে নিউজিল্যান্ড। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে বিশ্ব ফুটবলের আসরে নিজেদের অভিষেক ম্যাচ খেলল ইরান। পরবর্তী ম্যাচে আরও ভালো করবে ইরান, এমনটাই প্রত্যাশা ইরানি সমর্থকদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। নানা প্রতিকূলতা পেরিয়ে অবশেষে যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ মিশন শুরু করল ইরান। প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ড্র করা দলকে নিয়ে বড় স্বপ্ন দেখছেন সমর্থকরা। তবে এই ম্যাচ খেলে আজই ট্রাম্পের দেশ ছাড়তে হচ্ছে ইরানিদের। লস অ্যাঞ্জেলেস থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। যুক্তরাষ্ট্রের মাটিতে উড়েছে ইরানের পতাকা। ইরান ধ্বনিতে মুখরিত হয়েছে পুরো এলাকা। আয়োজক দেশ যুক্তরাষ্ট্রের কঠোর বিধিনিষেধ ও দুই দেশের মধ্যকার চলমান রাজনৈতিক উত্তেজনায় বিশ্বকাপ ফুটবলে ইরানের অংশগ্রহণ নিয়েছিল চরম অনিশ্চয়তা। শেষ পর্যন্ত যুদ্ধের ক্ষত আর কষ্টকে বুকে চেপে যুক্তরাষ্ট্রের মাঠে ফুটবলে পা ছোঁয়ালো ইরান। যদিও ম্যাচের আগের দিন দুদেশের চলমান সংঘাত নিরসনে তেহরান ওয়াশিংটনের পক্ষ থেকে একটি স্থায়ী সমঝোতার ঘোষণা ইরান শিবিরে কিছুটা স্বস্তি এনে দেয়। ইরানি সমর্থকদের মতে সংকটময় বাস্তবতার মধ্যে ফুটবল তাদের শক্তি বাড়িয়েছে। Man, it was a great game. It was a great experience. I just can't wait to see how they do against Egypt. We're winning that game 3-0 and we're top in the group as a matter of fact, 7 points. রাজনৈতিক উত্তেজনা আর নানা অনিশ্চয়তার মধ্যেও বিশ্বকাপের মঞ্চে নিজেদের দলকে ঘিরে আশার আলো খুঁজছেন ইরানের সমর্থকরা। Extremely happy, excited. Iran played amazing. I'm very proud of them. লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে ইরানি সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ছিল বাংলাদেশি সমর্থকরাও। আজকের গেমটা খুবই সুন্দর এবং খুব প্রতিযোগিতাপূর্ণ হয়েছে। খেলা শেষে উল্লাস প্রকাশ করেছে নিউজিল্যান্ড সমর্থকরাও।
বিশ্বকাপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে 2-2 গোলে ড্র করলেও হতাশ নন ইরানি সমর্থকরা। তাদের বিশ্বাস, কঠিন পরিস্থিতির মধ্যেও দলটি যেভাবে লড়াই করেছে তা ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। খেলা শেষে স্টেডিয়ামের বাইরে ইরানি সমর্থকরা বলেন, দেশের বর্তমান পরিস্থিতি তাদের জন্য বেদনাদায়ক হলেও ফুটবল সাময়িকভাবে সেই কষ্ট ভুলিয়েছে। গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচগুলোকে সামনে রেখে আশাবাদী ইরান। সমর্থকদের বিশ্বাস, দলটি নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়ে বিশ্বকাপে স্মরণীয় কিছু উপহার দেবে। নানা চড়াই উতরাই পেরিয়ে অবশেষে বিশ্ব ফুটবলের আসরে নিজেদের অভিষেক ম্যাচ খেলল ইরান। পরবর্তী ম্যাচে আরও ভালো করবে ইরান, এমনটাই প্রত্যাশা ইরানি সমর্থকদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস স্টেডিয়াম, যুক্তরাষ্ট্র। বিশ্বকাপে আবারও সৌদি আরবের চমক। আরাউহোর গোলে অঘটনের হাত থেকে রক্ষা পেল উরুগুয়ে। বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে 1-1 গোলে ড্র করল লা সেলেস্তারা। দলটির জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়ান গত আসরে আর্জেন্টিনাকে ভোগানো গোলরক্ষক আল ওয়াইস। গেল আসরে চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে প্রথম ম্যাচে হারিয়ে বড় অঘটনের জন্ম দিয়েছিল সৌদি আরব। সেই ঘটনার পুনরাবৃত্তি দেখার অপেক্ষায় ছিল বিশ্ব। তবে আরোহর গোলে কোনো রকমে মান বাঁচল লা সেলেস্তেদের। মায়ামি স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণ চালায় উরুগুয়ে, ছেড়ে কথা বলেনি সৌদি আরবও। তাতে লড়াইটা জমে উঠে শুরু থেকেই। ম্যাচে লাতিন আমেরিকানদের আতঙ্কের নাম হয়ে দাঁড়ান সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস। গোলশূন্য থেকে প্রথমার্ধ যখন শেষ হওয়ার দ্বার প্রান্তে ঠিক তখনই কেঁপে উঠে উরুগুয়ের জাল। 41 মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে হেড নেন হাসান আল তাম্বাকতি। উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলিরা বলটি নিয়ন্ত্রণে নিতে ব্যর্থ হন। সুযোগ নিয়েই আব্দুলেলা আল আমরি বল পাঠান জালে। অঘটনের হাত থেকে রেহাই পেতে আক্রমণের ধার বাড়ায় মার্সেলো বিলসের শিষ্যরা। তবে বারবার সেই ওয়াইসেই আটকে যায় দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 3 পরিবর্তন এনেও বদলায়নি ভাগ্য। কাতারের ইতিহাস পুনরাবৃত্তি যখন উকি দিচ্ছে, ঠিক তখনই ওয়াইসকে পরাস্ত করতে সমর্থ হন আরাউহো। স্বস্তি ফিরে লা সেলেস্তেদের শিবিরে। এরপর আক্রমণে আরও ধার বাড়ায় দলটি। ম্যানুয়েল সানাব্রি, ব্রিয়ান রদ্রিগেজ, ভালভার্দেরা ব্যতিব্যস্ত করে তোলেন সৌদির আক্রমণ ভাগকে। তবে তাদের জয়ের স্বপ্ন আটকে যায় ওয়াইসের গ্লাভসেই। ম্যাচ জুড়ে মহাগুরুত্বপূর্ণ 9টি সেভ, তাতে দলকে 1 পয়েন্ট এনে দেওয়ার পাশাপাশি 2022 সালের মতো আবারও ম্যাচ সেরা এই গোলরক্ষক। রাফি আমিন, সময় সংবাদ। খেলার সময় আরও থাকছে। সাভার বিকেএসপি পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ নিয়ে বড় পরিকল্পনা সরকারের। চট্টগ্রামে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 লড়াইয়ে নামছে বাংলাদেশ। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থ প্রতিম বিশ্বাস। সরাসরি যাচ্ছি তার কাছে। অস্ট্রেলিয়ার সাথে ওয়ানডে সিরিজ জিতে এমনিতেই আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে টাইগাররা। ঢাকায় প্রথম 2 ওয়ানডেতেই কিন্তু জয় তুলে নিয়েছিল। হোয়াইট ওয়াশের সুযোগ থাকলেও শেষ ম্যাচে জয় না পেলেও কিন্তু আসলে সিরিজ জয় করেছে। এবার সাগর পাড়ের স্টেডিয়ামে বিশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে কিন্তু টি-20 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। 17, 19, 21 তারিখ কিন্তু এই 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আগামীকাল প্রথম ম্যাচে কিন্তু বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যে টি-20 প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। আসলে দলের অনেক তারকা ক্রিকেটার ছাড়াই কিন্তু বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া এসেছিল এবং মাঠে নেমে স্টার কামিন্সদের অভাব হারে হারে কিন্তু টের পেয়েছে অজিরা এবং মিরপুরে টাইগারদের বিপক্ষে টানা 2 ম্যাচেই বিজয়ী হয়েছে ওয়ানডে ইতিহাসের সবচেয়ে আসলে সফল দলটি এবং টানা ম্যাচ জিততে অজিতের বিপক্ষে প্রথম ওয়ানডে সিরিজও কিন্তু ঘরে তুলেছে লাল সবুজের প্রতিনিধিরা। এবার সাগরপাড়ের যে স্টেডিয়ামে খেলা অনুষ্ঠিত হবে আগামীকাল, সেখানেও জয় ভিন্ন অন্য কোনো কিছুই ভাবছে না। তবে কিছুক্ষণ আগে মিশেল মার্চ কথা বলেছিলেন গণমাধ্যম কর্মীদের সাথে। তিনি যেটি জানিয়েছে আসলে ঢাকার ব্যর্থতা ভুলে কিন্তু চট্টগ্রামে এই সাগরপাড়ের স্টেডিয়ামে তারা জয় ভিন্ন অন্য কোনো কিছুই ভাবছে না। তাদের সাথে আসলে টিম ডেভিডও যোগ দেওয়ার কারণে দলের যে শক্তি সামর্থ্য বেড়েছে সেটিও কিন্তু তারা বলছে। এবং অন্যদিকে বাংলাদেশ দলে কিন্তু আসলে সৌম্য সরকারও কিন্তু দলে এসেছেন। সেক্ষেত্রে লিটন দাসের এই ইনজুরি কারণে সৌম্য সরকারকে দলে নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে বলা যায় আগামীকালের ম্যাচের জন্য মুখিয়ে আছে চট্টগ্রামের দর্শকরা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সাগরপাড়ের স্টেডিয়াম থেকে এখানকার সর্বশেষ খবর। যুক্ত ছিলাম চট্টগ্রামে।
আত্মঘাতী গোলে ইতিহাস গড়া হলো না মিশরের। বিশ্বকাপের মঞ্চে প্রথম জয় এখনও অধরা মোহাম্মদ সালাহদের। ১৯ মিনিটে ইমাম আশুরের গোলে এগিয়ে গেলেও ৬৭ মিনিটে সমতায় ফেরে বেলজিয়াম। তাতে ১-১ গোলের ড্র দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করলো এই দুই দল। সুযোগ ছিল বিশ্বকাপের প্রত্যাবর্তনটা রাঙিয়ে রাখার, তবে আত্মঘাতী গোলে সে গল্প লেখা হলো না মিশরের। দারুণ পারফরমেন্সের পরেও বেলজিয়ামের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি মোহাম্মদ সালাহদের। ম্যাচের শুরু থেকেই আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে লড়াই। ১৯ মিনিটে মাঝমাঠ থেকে বল বাড়ান মারওয়ান আতিয়া, সেখান থেকে হেনরি ও জিকোর পা ছুঁয়ে বল পান সালাহ। দারুণ পাসে খুঁজে নেন সেন্টারে থাকা ইমাম আশুরকে। এরপর ডি বক্সের বাইরে থেকে দেওয়া ডান পায়ে জোরালো শটে খুঁজে নেয় জালের দেখা। ততক্ষণে সিয়াটলের ডাগ আউট থেকে পুরো গ্যালারি জুড়ে মিশরীয়দের বাঁধ ভাঙা উল্লাস। নিজের জন্মদিনে গোলের অবদান সালার। রেকর্ড বলছে ১৯৬৬ সালের সংস্করণের পর এমন নজির এটাই প্রথম। সেই গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও জালের দেখা মেলেনি রুডি গার্সিয়া শিষ্যদের। তাতে প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো ম্যাচে এগিয়ে থেকে বিরতিতে যায় মিশর। দ্বিতীয়ার্ধের শুরুতেই কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে পারত বেলজিয়াম, তবে ৫৩ মিনিটে ডি বক্সের বাইরে থেকে ড্রিব উইনার করা ফ্রি কিকটি কেবল মিশরের গোলপোস্টেই কাঁপুনি ধরায়। গোল পেতে পারতেন সালাহ কিংবা ইমামও, তবে গোলরক্ষক থিবো কোর্তোয়ার কল্যাণে মান বাঁচে বেলজিয়ামের। এরপরই জোড়া পরিবর্তন আনে দলটি, তাতেও অবশ্য গোলের দেখা মেলেনি। তবে ৬৬ মিনিটে রোমেরু লুকাকু মাঠে নামতেই ভাগ্য সহায় হয় বেলজিয়ামের। ইউরি থেলমেন্সের বাড়ানো বল নিয়ে প্রতিপক্ষের বক্সে ঢুকেন থমাস মুনির। সেখান থেকে লুকাকুর উদ্দেশ্যে বল বাড়ান তিনি। সেটা প্রতিরোধ করতে গিয়েই আত্মঘাতী গোল করে বসেন মিশরীয় ডিফেন্ডার মোহাম্মদ হানি। ম্যাচের বাকি সময়ে দুই দলই একাধিক সুযোগ পায় এগিয়ে যাওয়ার, তবে সমর্থকদের হতাশ করে দুই দলের গোলরক্ষকই বড় বাধা হয়ে দাঁড়ান গোলপোস্টে। ৮৭ মিনিটে লুকাকুর হেডটাও আক্ষেপের কারণ হয়ে দাঁড়ায়। নিকোলাস রাস্কিনের ক্রসটা ঠিকভাবে মাথা ছোঁয়াতে পারলে বিপদ হতে পারত মিশরের। সেটা আর না হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল। রাফি আমিন, সময় সংবাদ। এবারের বিশ্বকাপের প্রথম অঘটন, হট ফেভারিট স্পেনকে আটকে দিল প্রথমবারের মতো সুযোগ পাওয়া কেপ ভার্দে। মহাকাব্যিক এই ম্যাচের নায়ক ভোজিনহো ৪০ পেরোনো গোলরক্ষক যেন দেয়াল হয়ে দাঁড়ায় লা রোহাদের সামনে। পয়েন্ট খোয়ানোয় প্রশ্নবিদ্ধ স্পেন কোচের কৌশল। ৩০০ মিলিয়নের ইয়ামাল যখন বেঞ্চে বসা, তখন তার দলকে যিনি আটকে দিচ্ছেন তার গোটা ক্লাবের মূল্য ৯ মিলিয়ন ইউরোরও কম। দামে কম হলেও বয়সে নন। বিশ্বকাপ অভিষেকের হিসেবে সেকেন্ড ওল্ডেস্ট আর আফ্রিকা মহাদেশের সবচেয়ে বেশি বয়সী। ৪০ পেরোনো ভোজিনহার অতিমানবীয় পারফরমেন্স ফুটবল বিশ্ব মনে রাখবে বহুদিন। ৭০ মিনিট পর্যন্ত লা রোহাদের আটকে রাখার পর দে লা ফুয়েন্তে বাধ্য হন ইয়ামালের দ্বারস্থ হতে। ভোজিনহার থেকে ২১ বছর ৪৫ দিনের ছোট। মিনিট দুয়েকের মধ্যে আক্রমণও সাজান এই বার্সা উইঙ্গার, তবে সেবারও বাধা কেপ ভার্দে গোলরক্ষক। ততক্ষণে ৭ সেভ। চাপে পড়ে যায় গাভি পেদ্রি ইয়ামালদের নিয়ে গড়া স্পেনের ভয়ঙ্কর আক্রমণ ভাগ। ইতিহাস গড়ে বিশ্বকাপে আসা কেপ ভার্দের সামনে প্রথমবারের মতোই বাজিমাতের সুযোগ। ওই বাজিমারটাই হলো ডেভিড আর গলিয়াথের গল্পের মতো ৩-এ থাকে স্পেনকে আটকে দিল ৫.৫ লাখ মানুষের একটা দ্বীপ। দেশটার ইতিহাসে এমন দিন আর আসেনি। এবারের বিশ্বকাপের প্রথম অঘটন। কেপ ভার্দে ফুটবলারদের উদযাপন ছিল ভোজিনহাকে ঘিরে। ২০ বছর আগে পেশাদার ফুটবলে নাম লেখানো এই গোলরক্ষক এখন রীতিমতো তারকা। এদিন স্পেন ২৭ বার আক্রমণে উঠলেও একবারের জন্য গোল লাইন পার করতে পারল না। এমন ড্র শেষে বিধ্বস্ত লা রোহা। প্রশ্নবিদ্ধ লা ফুয়েন্তের পরিকল্পনা, প্রশ্নবিদ্ধ তাদের ফেভারিট তকমাও। গ্রুপ এইচ এখন মরণ ফাঁদ। উরুগুয়ে আর সৌদি আরবের বিপক্ষে পা হরকালেই দ্বিতীয় রাউন্ডে ওঠা কঠিন হয়ে যাবে স্পেনের জন্য। অন্যদিকে কেপ ভার্দের জন্য স্বপ্নটা আরও বড় হলো। অভিষেকেই মিলল পয়েন্ট। রাউন্ড অফ 32-তে তাদের জন্য যে সম্ভাবনা রয়েছে আটলান্টায়, সে প্রমাণ রাখলই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা এই দেশ। সাব্বির মিথুন, সময় সংবাদ।
সাভারে বিকেএসপিতে শুরু হলো স্পোর্টস এক্সারসাইজ মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন উইথ বেসিক লাইফ সাপোর্ট ট্রেনিং। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। 3 দিনের এই প্রশিক্ষণে ক্রীড়াবিদ, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের আধুনিক চিকিৎসা, পুনর্বাসন ও জরুরি জীবন রক্ষাকারী সেবার দক্ষতা বৃদ্ধি নিয়ে আলোচনা করেন বক্তারা। বিকেএসপির স্পোর্টস সায়েন্স বিভাগ আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি আগামী 18 জুন পর্যন্ত চলবে। ক্রীড়া প্রতিমন্ত্রী ছাড়াও অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন বিকেএসপি ডিজি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল্লাহ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আলজেরিয়া পরীক্ষা দিয়ে কাল শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন। পুরোপুরি ফিট মেসি, মার্টিনেজ। রাতে সেনেগালের বিপক্ষে মাঠে নামছে ফ্রান্স। যুদ্ধবন্ধে সমঝোতার মাঝে যুক্তরাষ্ট্র বিশ্বকাপ মাতালো ইরান। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে ট্রাম্পের দেশ ছাড়তে হচ্ছে ইরানিদের। উরুগুয়েকে রুখে দিল সৌদি আরব। এবং চট্টগ্রামে কাল অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-20 লড়াইয়ে নামছে বাংলাদেশ। ওয়ানডে সিরিজের পারফরম্যান্সে ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য। এ ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। এরপর দুপুরের সময় নিয়ে সঙ্গে থাকবেন তোহা খান তামিম। মালিহা, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।